সেহরিশ কোনোমতে উঠে জামা কাপড় নিয়ে গায়ে জড়িয়ে নেয়। সেহরিশের নিস্তেজ দেহ নিয়ে বিছানায় পড়ে আছে। সারা রাতের নির্যাতনের যন্ত্রণা তার চোখের পাতা পর্যন্ত ভারী হয়ে এসেছে। সে শুয়ে শুয়ে ভাবছে তাকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। এখানে থাকলে ওই পিশাচ তাকে ছিঁড়ে কুড়ে খাবে। সেহরিশের ভাবনার মাঝে আয়ন ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। শাওয়ার নিয়েছে, যার ফলে তার কোমরে শুধুমাত্র তোয়ালে পেঁচানো। উন্মুক্ত শরীরে পানির বিন্দুগুলো চিকচিক করছে। চুল থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে। আয়ান সেহরিশের দিকে একবারও তাকালো না। সেহরিশ আয়ানকে দেখে তার দুর্বল শরীরটা নিয়ে কোনো মতে শোয়া থেকে উঠে বসেছে। সে ভয়ে এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আয়ান আয়নায় তা দেখে বাঁকা হাসল। সেহরিশ এবার কণ্ঠে জোর এনে বলে ওঠে, আমি এখান থেকে পালিয়ে যাব। আমি আপনার কোনো খেলনা নয় যে আপনি আমাকে এমন তুলে এনে শারীরিক অত্যাচার করবেন। আর আমি কোনো রাস্তার মেয়ে নই। আইন এবার জোরে হাসলো। সে আস্তে আস্তে সেহরিশের দিকে এগোতে লাগলো। তার পা দুটো টেনে তাকে বসা থেকে শুইয়ে দিয়ে তার উপরে উঠে ঠোঁট জোড়া এক করে নেয়। সেহরিশ অনেক চেষ্টা করে ছাড়াতে, কিন্তু আয়ান তার হাত দুটি চেপে ধরে রেখে দিয়েছে। আয়ান প্রায় 5 মিনিট পর তার ঠোঁট ছেড়ে দেয়। সেহরিশ জোরে জোরে হাঁপাতে থাকে। তা দেখে আয়ান আবার তার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয়। এবার আস্তে আস্তে গলার দিকে নেমে আসে। আয়ান একটু গভীরে স্পর্শ করতেই যাবে, তখনই সেহরিশ কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, প্লিজ ছেড়ে দিন, আমি এখানে থাকতে চাই না। আমি অনেক দূরে চলে যাব, প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। আয়ান, তুমি আমার সাথে এখন থাকবে, আমি তার বদলে টাকা দেব, যেটা তুমি চাও। আর যখন আমার থাপ্পড় না মারলে এই অবস্থা হতো না। যে আয়ান মির্জার সামনে কথা বলতে সবাই ভয় পায়, তাকে তুমি থাপ্পড় মারলে। এখন এত সহজে তো এই আয়ান মির্জার কবল থেকে বাঁচতে পারবে না। আর দ্বিতীয় কথা, এখান থেকে পালানোর চেষ্টা করলে একটু আগে যা করেছি এর থেকেও খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম। তো যা করবে ভেবে চিনতে। কথাটা বলে আয়ান ওয়াশরুমে ড্রেস নিয়ে চলে যায় চেঞ্জ করতে। খানিকক্ষণ পর বের হয়ে এসে ডিরেক্ট নিচে চলে যায়। সেহরিশ এর এত কষ্ট সহ্য না করতে পারে সে হালকা চোখে লেগে আসে। আর নিচে এসে দেখে শিহাব সেহরিশের লাগেজ দিয়ে গিয়েছে। সে মিস জেনিকে বলে, মিস জেনি, এই লাগেজটা উপরে আমার ঘরে দিয়ে আসেন। আয়নের উপরে কেউ কথা বলতে পারে না। মিস জেনি চুপচাপ উপরে ঘরে গিয়ে দেখে সেহরিশ গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমাচ্ছে। মিস জেনির মনে প্রচুর প্রশ্ন আসছে, কিন্তু তার কোনো কথা বলার সাহস নেই। জেনি নিচে এসে দেখে আয়ান ল্যাপটপে কাজ করছে। সে আয়ানকে বলে, কালকে আমার মেয়ে শিফা আসবে, ওর ফাইনাল এক্সাম শেষ হয়ে গিয়েছে। আয়ান বরাবরই মিস জেনিকে প্রচণ্ড শ্রদ্ধা করে। সে তার মায়ের বয়সী, আর তার মেয়ে শিফা মাঝে মধ্যে ছুটিতে আসে। তাদের সম্পূর্ণ খরচ আয়ানই বহন করে। শিফাকে সে বোনের মতো ভালোবাসে, আর কারোর সঙ্গে সম্পর্ক ভালো না হলেও শিফার সাথে সম্পর্কটা বেশ মধুর। আয়ান মিস জেনিকে বলে, বাহ, ভালোই হলো, ঠিক আছে, কালকে তাহলে ওর পছন্দের সব জিনিস রান্না করবেন। অনেকদিন পর পাগলিটা আসছে। মিস জেনি হেসে চলে গেলেন। এদিকে সেহরিশের ঘুম ভাঙে প্রায় 9:30টার দিকে। সে ধীরে ধীরে উঠে বসে তার লাগেজটা দেখতে পায়। সে লাগেজ থেকে জামা নিয়ে গুটি গুটি পায়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এদিকে আয়ান রাতের খাওয়া শেষ করে মিস জেনিকে বলে সেহরিশের জন্য একটা খাবারের প্লেট নিয়ে রুমে দিকে যায়। গিয়ে দেখে সেহরিশ ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। সে এবার খাবার টেবিলে রেখে সোফায় বসে পড়ে। ভাবতে লাগে, আসলে সেহরিশকে এতটা কষ্ট দেওয়া কি ঠিক হয়নি। তার ভাবনার মাঝে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে তার ধ্যান ভাঙে। সেহরিশ ধীরে ধীরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসছে। সে আয়নকে দেখে চুপচাপ বিছানার উপরে বসে পড়ে। আয়ন এবার উঠে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে মেডিসিন হাতে নিয়ে সেহরিশের দিকে এগিয়ে যায়। সেহরিশ ভয়ে মূর্তির মতন চুপচাপ বসে আছে। ভাবছে, এই বুঝি আবার তার উপর ঝাঁপিয়ে পড়বে। তার ভাবনা ভুল করে আয়ান তার দিকে মেডিসিন এগিয়ে দিয়ে বলে, এই মেডিসিনগুলো খেয়ে নাও, ব্যথা একটু কমবে। সেহরিশ মুচকি হাসে। সে বলে, নিজেই ব্যথা দিলেন, আবার নিজে মেডিসিন নিতে বলছেন যাতে ব্যথা কমে যায়। হ্যাঁ, হাসালেন আপনি আয়ন মির্জা। আয়ন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। সেবার খাবার প্লেটটা সেহরিশের দিকে এগিয়ে দিয়ে বলে, খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে নাও। কথাটা বলে সে গটগট করে রুম থেকে বার হয়ে যায়। সেহরিশ প্রথমে মনে করেছিল কিচ্ছু মুখে দেবে না, কিন্তু না খেলে সে আরও দুর্বল হয়ে পড়বে। তাকে এখান থেকে যেভাবেই হোক পালাতে হবে। এত অত্যাচার সে সহ্য করতে পারবে না। তাই সে রাতের খাবারটা খেয়ে শুয়ে পড়ে।
এদিকে আয়ান রাতে অন্য রুমে গিয়ে ঘুমায়। পরের দিন সকালে আয়ান উঠে তার রুমে যায়, গিয়ে দেখে সেহরিস তখনও ঘুমাচ্ছে। আয়ানও ওয়াশরুমে চলে যায়, গিয়ে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে বার হয়। দরজা খোলার সাথে সেহরিসের ঘুম ভেঙে যায়। কোনো রকম কষ্ট করে সে উঠে বসে দেখে আয়ান আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আয়ান তাকে দেখে বলে, ঘর থেকে এক পা বের করবে না, আমি অফিসে যাচ্ছি জরুরি কাজে, রাতের আগে ফিরবো না। তোমার খাবার সব রুমে পৌঁছে যাবে। আর যদি পালানোর চেষ্টা করেছো মিস সেহরিস, তো তখন বলে রেখে দিচ্ছি, আমার থেকে খারাপ কেউ হবে না। সেহরিস কিছু বলে না, উঠে ওয়াশরুমে চলে যায়। এদিকে আয়ান নিচে আসতে দেখে শিফা সোফায় বসে আছে। শিফা আয়নকে দেখে দৌড়ে তাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ব্রো? ভালো, তুই বল কেমন আছিস, আর এক্সাম কেমন হয়েছে? শিফা জানায়, আমি ভালো আছি, এক্সামও ভালো হয়েছে। আয়ন বলে, আচ্ছা তুই রেস্ট কর, আমি অফিসে যাচ্ছি, একটু এমার্জেন্সি কাজ আছে, হয়তো ফিরতে রাত হবে। ঠিক আছে ভাইয়া, সাবধানে যেও, আর পারলে তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি এসো। আয়ন হেসে কিচেনে মিস জেনির কাছে যায়, গিয়ে বলে, আমি যতক্ষণ না বাড়ি আসবো সেই রেসে যা যা প্রয়োজন আপনি সব রুমে দিয়ে আসবেন, ও যেন রুমে থেকে বাইরে বের হতে না পারে। কথাটা শেষ করা মাত্রই আয়ন বেরিয়ে যায়। মিস জেনিকে পাল্টা কোনো কিছু বলার সময় দিলেন না। দুপুরে মিস জেনি সেহরিসকে খাবার দিয়ে আসতে গিয়ে দেখে সে বেলকনিতে বসে আছে। মিস জেনি হেঁকে সেহরিসকে বলে, ম্যাডাম খেয়ে নিন, টেবিলে ঢাকা দিয়ে রেখে গেলাম, আর আমি একটু বাইরে বাজারে বের হব, কিছু লাগলে এখনই বলবেন, আমি চেষ্টা করব দিয়ে যেতে। সেহরিস কোনো উত্তর দিল না। মিস জেনি কোনো উত্তর না পাওয়া সে চলে গেলেন। এদিকে আয়ন অফিসে এসেছে, প্রায় সমস্ত কাজই তার কমপ্লিট, কিন্তু গত রাতে ল্যাপটপে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিল, সে ল্যাপটপটি বাড়ি ফেলে এসেছে। আয়ান অন্তুকে জানায়, অন্তু আমার সাথে আমার বাড়ি যাবি, গিয়ে ল্যাপটপটা তুই নিয়ে এসে বাকি কাজটা কমপ্লিট করিস, আমি আর আসবো না। শিফা অনেক দিন পর বাড়িতে এসেছে, ওকে একটু সময় দিই, তাড়াতাড়ি বাড়ি গিয়ে। শিফা নাম শুনতেই অন্তু আনন্দে আটখানা। অন্তু শিফাকে অনেক আগে থেকেই পছন্দ করে। যখন শিফা হোস্টেলে থেকে বাড়ি আসতো, অন্তু যে কয়বার কানাডাতে ছিল, প্রতিবারই শিফা এর পেছনে পিছনে ঘুরঘুর করেছে, তাকে অনেকবার ভালোবাসার কথা বলার চেষ্টাও করেছে, কিন্তু প্রতিবারই শিফা বুঝে না বোঝার ভান করে এড়িয়ে চলেছে। অন্তু এবার ভাবলো না, এবার যেভাবেই হোক শিফাকে তার মনের কথা বলবেই। অন্তু আয়নের সাথে আয়নের বাড়িতে উদ্দেশ্যে রওনা হলো। এদিকে সেহরিস আস্তে আস্তে গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে নিচে আসে। তার মতে এটাই পালানোর ভালো টাইম। মিস জেনি বাজারে গিয়েছে আর আয়ন অফিসে, তাকে এখন কেউ আটকাতে পারবে না। সে দরজা খুলতেই অমনি তার চোখ ছানা পড়া। এটা কি দেখছে সে? সেহরিস ভয়ে আমতা আমতা করে বলে, আপনি? আয়ান রক্তচক্ষু প্রেরণ করে বলে, হ্যাঁ আমি। সেহরিস পেছন দিকে যেই না ছুটে পালাতে যাবে, অমনি আয়ান ওকে টেনে গলা টিপে ধরে বলে, তোরে আমি বারবার বারণ করেছি, এই 4 দেয়ালের বাইরে এক পাও ফেলবি না, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। কথাগুলো বলতে বলতে আয়ান সেহরিসকে ঠেলতে ঠেলতে গেট থেকে ডাইনিং এরিয়া নিয়ে আসে। শিফা কিচেনে ছিল, সে দৌড়ে বার হয়ে আসে। এদিকে অন্তু আর শিফা কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। এর মধ্যে সেহরিস বলে ওঠে, আপনার কি অধিকার আছে আমাকে এইভাবে আটকে রাখার? আমি এখান থেকে পালাবো, না হলে আমি মরে যাব, কিন্তু আপনার সাথে আমি থাকবো না। আপনি একজন জঘন্য নোংরা পুরুষ, মানুষস্বরূপী হিংস্র পশু। কথাটা শোনা মাত্রই আয়নের মাথায় রক্ত উঠে যায়। সে গায়ে জোরে একটা থাপ্পড় মারে সেহরিসকে। থাপ্পড়টা অতিরিক্ত জোরে ছিল। সেহরিস দুর্বল থাকায় সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে সোফায় পড়ে যায়। আর এদিকে আয়ন লম্বা লম্বা পা ফেলে নিজের রুমে চলে যায়। অন্তু আর শিফা পুরো শিফা বলে ওঠে, আরে ও তো বেহুশ হয়ে গেছে অন্তু, কিন্তু আপনি ওকে কোলে তুলে নিয়ে একটু রুমে দিয়ে চলুন না। অন্তু থতমত খায়। সে বলে, আমাকে কি চরিত্রহীন মনে হয় নাকি? আমি কেন অন্যের ভবিষ্যৎ বউকে কোলে নেব? তুমি অজ্ঞান হও, তোমাকে নিচ্ছি। শিফা বিরক্ত হয়ে বলে, অন্তু মাথা গরম করবেন না কিন্তু আগের মতন করছেন। আর অন্যের ভবিষ্যৎ বউ মানে ভাইয়াকে এনাকে বিয়ে করবে? অন্তু বলে, হয়তো আমার মনে হয় তাই বললাম, তা না হলে আয়ন কাউকে তুলে এনে জোর জবরদস্তি করে রেখে দেয় না। ও আচ্ছা চলুন, এনাকে নিয়ে আমার রুমে চলুন। ভাইয়া তো উপরে চলে গেছে, এনাকে দেখে মনে হচ্ছে না যে এনার শরীরটা ভালো আছে। অন্তু বলে, বাবা আমি নিয়ে যেতে পারবো না, আয়নের হাতে গুলি খাওয়ার শখ আমার নেই। হ্যাঁ, তবে আপনার হাতে খেতে পারি।
কলি না অন্য কিছু। শিবা বিরক্ত হয়ে বলে, ফাজলামি বন্ধ করবেন অন্তু? করব না। অন্তু আর শিবার কথার মধ্যেই তাদের চোখ যায় আয়নের দিকে। সে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে সেহরিশকে কোলে তুলে নিয়ে উপরে যেতে নেয়। তারপর কি মনে করে পেছনে ফিরে গম্ভীর গলায় বলে, অন্তু, শিহাবকে ফোন করে এখনই এখানে আসতে বল। ঠিক আছে। এদিকে আয়ান সেহরিশকে উপরের ঘরে গিয়ে শুয়ে দেয়। শরীরটা প্রচণ্ড দুর্বল থাকার কারণে সেহরিশ এখনও অজ্ঞান হয়ে আছে। আয়ান সোফায় বসে তার ফোনটা বের করে অন করার চেষ্টা করছে। তার ফোনটা হঠাৎ খারাপ হয়েছে, কিন্তু প্রচণ্ড প্রেসারে থাকায় তার ফোনের কথা খেয়াল ছিল না। সে এবার সেহরিশের দিকে তাকায়। ফোনটা রেখে ছোট ছোট পা ফেলে তার কাছে গিয়ে বসে থাকা পানির গ্লাসটা তুলে পানি নিয়ে মুখে হালকা ছিটিয়ে দেয় আর বলতে থাকে, সেহরিশ, এই সেহরিশ, ওঠো। সেহরিশ পিটপিট করতে করতে চোখ খোলে। চোখ খুলতেই মুখের সামনে আয়নের মুখটা দেখতে চিল্লিয়ে ওঠে। আয়ন সঙ্গে সঙ্গে তার মুখটা চেপে ধরে, বলে, রিল্যাক্স, আমি কিছু করছি না। কিছুক্ষণ চুপ থেকে একটু গম্ভীর কণ্ঠে আয়ন বলে ওঠে, আমি বারবার বলেছিলাম পালানোর চেষ্টা করবে না, না হলে খুব খারাপ হবে। আর তুমি আমার কথা অমান্য করলে। দেখতেই পেলে তার পরিণতি। এই আয়ান মির্জাকে দেখে যত ভালো মনে হয় ঠিক ততটাই খারাপ এই আয়ান মির্জা। আর কথায় কথায় অধিকারের কথা বলো, তাই না? তোমার দেখাবো অধিকার কাকে বলে। এবার অধিকার নিয়ে তোমার গায়ে হাত দেব। সেহরিশ আতঙ্কে চুপচাপ বিছানার উপরে জড়সড় হয়ে বসে থাকে। আয়ান আবার গম্ভীর কণ্ঠে বলে, শিফাকে দিয়ে খাবার জন্য কিছু পাঠাবো আর কিছু মেডিসিনও। চুপচাপ সব খাবার আর মেডিসিন খেয়ে নেবে, না হলে কিন্তু খুব ভালো করে জানো কী হতে পারে। সেহরিশ ভয়ে ভয়ে মাথা নাড়ে। আয়ন একটা বাঁকা হাসি দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। আয়ন নিচে গিয়ে দেখে শিহাব এসেছে। অন্তু শিহাবের সাথে কথা বলছে। মূলত শিহাব কিছুক্ষণ আগের ঘটনার কথা বলছিল, আর শিফা শিহাব আর অন্তুর জন্য কফি বানাচ্ছিল। হঠাৎ আয়ন বলে ওঠে, শিফা, টেবিলের ওপরে কিছু মেডিসিন আছে, ওইগুলো আর খাওয়ার জন্য কিছু নিয়ে সেহরিশকে দিয়ে আয়। যদি ও না খায় তাহলে আমাকে ডাকবি। আচ্ছা ঠিক আছে, বলে শিফা কফিটা দিয়ে খাবার আর মেডিসিন নিয়ে উপরে চলে যায়। আয়ান হঠাৎ বলে ওঠে, শিহাব সন্ধ্যাতে বিয়ের জন্য প্রস্তুতি কর। আয়নের কথা শেষ হতে না হতেই তার দিকে মাঝখানে শিহাব বলে ওঠে, কি বললেন? বিয়ে? শিহাব উঠে দাঁড়ায়, আবার বলতে শুরু করে, ফাইনালি আবার বিয়ে হতে চলেছে, কিন্তু আমি তো এখন বিয়ে করব না হঠাৎ করে। আয়ন এবার রেগে যায়। রাগে কণ্ঠে শিহাবের বলার মাঝে বলে ওঠে, এই গাধা, পুরো কথা না শুনে কথার মাঝখানে কথা বলা বন্ধ করবি? আমি কখন বললাম তোর বিয়ে? আমি আমার বিয়ের কথা বলছি। তোর দায়িত্ব সন্ধ্যা 6টায় কাজীকে নিয়ে আসার, আর বাকি দায়িত্ব অন্তু সামলিয়ে নেবে। শিহাব বিয়ের কথাটা শুনে যতটা খুশি হয়েছিল ঠিক ততটা মনমরা হয়ে পড়ল। পরপরই অবাক হয়ে বলল, আপনি? আর বিয়ে? কখন? কাকে? আর কিভাবে? আয়ন বিরক্ত হয় শিহাবের কথায়। সে বিরক্ত স্বরে বলে, চুপ করবি তুই? তোকে যে কাজটা দিয়েছি সেটা কর, আর সময় হলে সব ঠিক দেখতে পারবি। এদিকে অন্তু নীরব দর্শকের মতন সব কিছু দেখে চলেছে। তার আয়নের ওপর আর কথা বলার সাহস নেই। এদিকে সেহরি সব কিছু খেয়ে নিলে শিফা নিচে চলে আসে। ততক্ষণে মিস জেনিও বাড়ি ফিরেছে। তারা দুজনে বিয়ের ব্যাপারটা শুনলো। কারুর আর আয়নের ওপর কথা বলার সাহস নেই। আয়ান আর অন্তু বেরিয়ে পড়েছে শপিংয়ের উদ্দেশ্যে। তাদের হাতে বেশি সময় নেই, তাই সব ঝটপট করছে। এদিকে সেহরিশ একা একা ঘরে বসে নানান ভাবনা ভাবছে। কি মনে করে সে উঠে তার লাগেজটা নিয়ে আলমারির ভিতরে রাখতে চায়। হঠাৎ করে তার চোখে পড়ে আলমারির ভিতরে থাকা একটা বক্সের দিকে। সে কি মনে করে সেই বক্সটা নিয়ে সোফায় গিয়ে বসে পড়ে। মনে হয় বক্সটা খুব যত্ন সহকারে গুছিয়ে রাখা। বক্সটা খুলতে তার ভিতরে কিছু ছবি দেখতে পায়। ছবিগুলোর ওপর চোখ পড়তে সেহরিশ অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। তার চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগলো। সে একটা একটা করে ছবি বার করতে লাগলো আর ছবিগুলোর উপর হাত বুলাতে লাগলো। সব কয়টি ছবি আয়নের ছোটোবেলার। ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ সে একটা ছবি দেখতে পায়। সেই ছবিটা হচ্ছে আয়নের জন্মদিনের। সেখানে ছোট্ট সেহরিশ, আয়ান আর সেজুতি। আয়ান আর সেহরিশের মা মিনু আছে। সেহরিশ ভেবে পাচ্ছে না সে তার সাথে কি হচ্ছে। না না, এটা হতে পারে না। না, এটা আয়ান না। সেহরিশের গা ঢক ঢক করে অনবরত কাঁপছে। সে বাক্সটা বন্ধ করে আবার আগের জায়গায় রেখে দেয়, দিয়ে বিছানার উপরে বসে পড়ে। নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। সে যদি এখন আয়ানকে বলে যে সে আয়ান সেহরিশ, তাহলে আয়ান কি তাকে মেনে নেবে? না না, আয়ান আমাকে মানবে না। সে তো আমাকে চরিত্রহীন ভাবে। ঠিক
ঠিক তখনই ঘরে ঢোকে আয়নের হাতে তার শপিং ব্যাগ। সে সেহরিশের দিকে ব্যাগটা আগিয়ে দিয়ে বলে, 30 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও। সেহরিশ আয়নকে দেখে জোরে জোরে কান্না করে। আয়ন বিরক্ত নিয়ে জোরালো কণ্ঠে বলে, স্টপ দিস। সেহরিশ চমকে ওঠে। আয়ন গিয়ে তার কাছে ব্যাগটা রেখে আবার বলে, 30 মিনিটের যেন 1 মিনিটও দেরি না হয়। কথাটা বলে আয়ান ঘর থেকে বের হয়ে যায়। সেহরিশ খানিকক্ষণ চুপ করে থেকে বসা থেকে প্যাকেটটা হাতে তুলে নিয়ে খুলে দেখে তার মধ্যে একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি। সেহরিশ খানিকটা অবাক হয় ঠিকই, তখনই আবার আয়ান কি মনে করে ফিরে আসে। এসে আলমারি খুলে তার মায়ের সেই বিয়ের শাড়িটা, যেটা সে কয়েকদিন আগে নিয়ে এসেছিল, সেটার ওপর একবার হাত বুলিয়ে সেহরিশকে এগিয়ে দিয়ে নরম কণ্ঠে বলে, এটা আমার মায়ের শাড়ি। এটা ছাড়া আমার মায়ের আর কোনো অস্তিত্ব আমার কাছে নেই। আমি আমার পার্সোনাল লাইফে বাকি কথা তোমাকে জানাতে ইচ্ছুক নই, তাই আশা করছি এই শাড়িটার অপব্যবহার করবে না। যে শাড়িটা দিয়েছিলাম কিছুক্ষণ আগে, ওইটার বদলে এই শাড়িটা পরে রেডি থেকো। আর আমি শিফাকে পাঠিয়ে দিয়েছি তোমার হেল্প করার জন্য। সেহরিশ বলে ওঠে, এই শাড়ি পরে আমি কেন রেডি হব? আয়ন উত্তরে বলে, আয়ান মির্জা কাউকে কৈফিয়ত দেয় না, তাই যেটা বলা হয়েছে, যতটুকু বলা হয়েছে ততটুকু করো, না হলে তুমি খুব ভালো করে জানো এর পরিণাম কী হবে। কথাটা বলে আয়ন রুম থেকে বের হয়ে যায়। সেহরিশ অবাক হয়ে আয়নের যাওয়ার পানে তাকিয়ে থাকে। তার ভাবতে অবাক লাগছে যে এটা সেই আয়ান। এত ভদ্র সভ্য একটা ছেলে কিভাবে এমন হয়ে যেতে পারে। সেহরিশ অনেকবার চেষ্টা করেছিল আয়নের সাথে দেখা করার, কিন্তু কোনোভাবেই তার ঠিকানা সে পায়নি। আর তার কাছে আয়নের দেওয়া একটা ছোট্ট ব্রেসলেট ছাড়া কিছুই নেই। আর এখন এত বছর পর যদি তারা দুজন সামনাসামনিও আসে, তাহলে হয়তো চিনতেই পারবে না। শেষের দিকে সেহরিশ আশা ছেড়ে দিয়েছিল যে সে হয়তো আর কোনোদিন আয়নকে দেখতে পারবে না। সেহরিশের ভাবনার মাঝে শিফা রুমে আসে, এসে সেহরিশকে হেল্প করে। এর মধ্যে সেহরিশ মুখ দিয়ে একটা বাক্য উচ্চারণ করেনি, চুপচাপ নিজের ভাবনায় ডুবেছিল, কারণ তার এখন কথা বলার মতো কোনো বাক্য মুখ দিয়ে বের হচ্ছে না। শিফা ভাবলো সেহরিশ হয়তো বিয়ের ব্যাপারে জানে, তাই সেও আর কিছু বলল না। প্রায় 30 মিনিট পর অন্তু রুমে এসে শিফাকে বলে, কাজী সাহেব চলে এসেছে, আয়ন ভাবিকে নিয়ে নিচে যেতে বলেছে। কথাটা শোনা মাত্রই সেহরিশ অবাক হয়ে যায়। সে এবার আয়নার দিকে তাকিয়ে দেখে তাকে পুরো বিয়ের পোশাকে সাজানো হয়েছে। সেহরিশ কিছু বলতে যাবে, কিন্তু তার মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। সে ভাবলো, তাহলে কি আয়ন তার পরিচয়টা জানে? কিন্তু কিভাবে? সেহরিশ পরনে আয়নের মায়ের মেরুন কালারের শাড়ি, চোখে তার হালকা কাজল, কপালে একটা ছোট্ট লাল টিপ, আর ঠোঁটে সামান্য লিপস্টিক। এতে তাকে অপূর্ব সুন্দরী লাগছে। আয়ান আজ একটা মেরুন কালারের পাঞ্জাবি পরেছে। পরিষ্কার দেহে মেরুন কালারটা মানিয়েছে বেশ ভালো। হঠাৎ করে তার চোখ যায় সিঁড়ির দিকে নামতে থাকা সেহরিশের দিকে। মুহূর্তে তার চোখ আটকে যায়। তার মায়ের শাড়িটা পরে আছে সেহরিশ। আয়নের চোখ ভরে এলো, কিন্তু কোনো মতে নিজেকে শক্ত করলো। এবার শিফা সেহরিশকে নিয়ে এসে আয়নের সামনে বসায়। কাজী সাহেব সেহরিশের কাছে থেকে তার মা বাবার পরিচয়টা নিয়ে বিয়ে পড়াতে শুরু করে। আয়ন মুগ্ধ হয়ে সেহরিশকে দেখে যাচ্ছে। হঠাৎ করে কাজী সাহেব বলে ওঠে, বলো কবুল। আয়ন তখন সেহরিশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পাশ থেকে শিহাব আয়নকে গায়ে হাত দিয়ে ডেকে বলে, কি হলো, কবুল বলবেন না নাকি? আয়নের ধ্যান ভাঙে। মুহূর্তে সে বলল, কবুল কবুল কবুল। কাজী সাহেব এবার সেহরিশকে বলে, মা কবুল বলো। সেহরিশ মাথা নিচু করে চুপচাপ বসে নীরবে চোখ দিয়ে পানি ফেলছিল। তার বিশ্বাস হচ্ছে না যে আয়নের সাথে তার বিয়ে হচ্ছে। সে শুধু ভাবছে, আয়ন কি আসলে সবটা জেনে গেল? একদিক দিয়ে সে অনেক খুশি। কাজী সাহেব আবার বলে উঠল, মা কি হলো, কবুল বলো। আয়ান আর কোনো কথা বলছে না। সে চুপচাপ তাকিয়ে আছে সেহরিশের দিকে। কাজী সাহেবের কথায় সেহরিশের ধ্যান ভাঙে। সে চোখ বন্ধ করে বলে, কবুল কবুল কবুল। একসাথে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠেন। রাতে সবাই হালকা ফুলকো কিছু খেয়ে যে যার রুমে চলে গেল। অন্তু আর শিহাব আজকে আয়াতের বাড়িতেই রয়ে গেল। সেহরিশ বিছানার উপর বসে আছে। না, তাদের বাসরাতে কোনো ফুল দিয়ে সাজানো হয়নি। হঠাৎ করে আয়ন ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। সে সেহরিশকে রাগী কণ্ঠে বলে, এক করে শাড়ি ছেড়ে অন্য কিছু পরো। 10 মিনিট টাইম দিচ্ছি, দেরি যেন না হয়। আয়ান এর ধমক শুনে সেহরিশ কেঁপে ওঠে। সে আর কিছু না বলে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে একটা জামা পরে নেয়। সে ভেবে পাচ্ছে না হঠাৎ আয়নের কি হলো। ওয়াশরুম থেকে বের হয়ে এসে শাড়িটা ড্রেসিং টেবিলের উপরে রেখে এসে বিছানায় বসলে আয়ন লম্বা লম্বা পা ফেলে তার দিকে আসে। সে ভয়ে পিছনে সরে যেতে নেয়। আয়নও তার দিকে সাথে সাথে পেছনে সরে যায়। একসময় সেহরিশের পিঠ গিয়ে ঠেকে দেয়ালে। আয়ন এবার তার মুখটা সেহরিশের কানের কাছে
নিয়ে গিয়ে রাগী কণ্ঠে বলে, কথায় কথায় বলতে কি অধিকার আছে আমার তোমার কাছে যাওয়ার? নাও, এবার তুমি হাজার চাইলেও না করতে পারবে না। সম্পূর্ণ অধিকার নিয়ে তোমার কাছে আসবো। হাহা। বলে সে সেহরিশের মুখের সামনে মুখটা এনে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয়। সেহরিশ সরিয়ে দিতে চাইলেও আয়ানের কাছে পেরে উঠল না। আয়ান কিছুক্ষণ পর ছেড়ে দেয়। সেহরিশ আর কোনো কিছু বলল না, মাথা হেট করে বসে থাকলো। আয়ান সেহরিশকে বলল, শুয়ে পড়ো। সেহরিশ খানিকটা অবাক হয়। সে চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। আর এদিকে আয়ান সোফায় বসে বসে অনেক রাত পর্যন্ত ল্যাপটপে কাজ করতে থাকে। মূলত গুলজার মাহমুদের ব্যাপারে কিছু তথ্য পেয়েছে, সেটা নিয়েই ঘাটাঘাটি করতে থাকে। তারপর সে সোফায় শুয়ে পড়ে। পরদিন সকালে